মৃত্যুর মাত্র একদিন আগে ফেসবুক লাইভে এসে অঝরে কাঁদছিলেন অভিনেতা শামস সুমন। কষ্ট আর বুক ফাটা অভিমান নিয়ে বারবার স্ত্রী সন্তানদের পুরনো ছবি দেখাচ্ছিলেন তিনি। যেন নিঃসঙ্গতার যন্ত্রণায় তার বুকটা ফেটে যাচ্ছিল। কিন্তু বেঁচে থাকতে যে পরিবার তার কোনো খোঁজ নেয়নি, আজ তার মৃত্যুর পর সেই স্ত্রী সন্তানরাই দেশে ফিরে লাশের পাশে দাঁড়িয়ে বুক ভাসিয়ে কাঁদছে। এই লোক দেখানো কান্নার কি আসলেই কোনো মানে আছে? আজ আমরা জানব দাপুটে অভিনেতা শামস সুমনের জীবনের শেষ মুহূর্তগুলোর সেই চরম আক্ষেপ আর অভিমানের অজানা সত্যি। দর্শক, একসময়ের জনপ্রিয় অভিনেতা শামস সুমনের মৃত্যু যেন বিনোদন অঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষের বুকেও বড় একটা ধাক্কা দিয়েছে। মৃত্যুর পর বেরিয়ে আসছে তার জীবনের চরম একাকিত্ব আর অবহেলার এক হৃদয় বিদারক গল্প। জানা যায়, স্ত্রী এবং ৩ সন্তান দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করায় দেশে একদম একা নিঃসঙ্গ জীবন পার করতেন শামস সুমন। জীবনের শেষ সময়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেও তাকে দেখার মতো আপন কেউ ছিল না। মৃত্যুর একদিন আগে তিনি যখন লাইভে এসে কাঁদছিলেন, তখনও তার মনে একটাই আশা ছিল, শেষবারের মতো যেন স্ত্রী সন্তানদের এক নজর দেখতে পান। হাসপাতালে যখন তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন, তখন তার আপন বলতে কেউই পাশে ছিল না। শুধু সহশিল্পী এবং বন্ধুরাই ছিলেন তার ভরসা। হাসপাতালে বসেই তিনি তার কাছের বন্ধু এবং সহশিল্পী ছন্দাকে নিজের এই চরম একাকিত্ব এবং অবহেলার কথা খুলে বলেছিলেন। তিনি আক্ষেপ করে বলেছিলেন, সারা জীবন যাদের জন্য এত কষ্ট করেছেন, আজ শেষ সময়ে তারাই তাকে ভুলে গেছে। তার মৃত্যুর 2 দিন পর অবশেষে লন্ডন থেকে দেশে ফেরেন স্ত্রী ও সন্তানরা। লাশের পাশে দাঁড়িয়ে তারা অঝরে কেঁদেছেন। কিন্তু নেটিজেনরা বলছেন, বেঁচে থাকতে যে মানুষটাকে একটু সময় দেওয়া হয়নি, মৃত্যুর পর এই কান্নার কোনো মূল্য নেই। তবে শামস সুমন তার পরিবার নিয়ে মৃত্যুর বেশ কিছুদিন আগে একটি ইন্টারভিউতে অনেক কথা বলেছিলেন। তো আর কথা না বাড়িয়ে চলুন সেই পুরনো ইন্টারভিউতে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে ঠিক কি বলেছিলেন এবার সেটাই শুনে নেওয়া যাক। খুব বেশি দুরন্ত ছিলাম, মানে বড়দের সামনে হয়তো সেটা প্রকাশ পেত না। তবে আমার দুরন্তপনাটা ছিল সেটা হচ্ছে যে হলো জানার আগ্রহ। স্কুলে লাইব্রেরি ছিল, তারপরে মানে বড় সরকারি স্কুলে যে বিষয়গুলো হয় আর কি, যে শিক্ষকদের এক ধরনের কড়া শাসন ছিল, সেই শাসনের মধ্যে স্কাউটিং করেছি। তো এগুলোর ভিতর দিয়ে বড় হওয়া, আর হচ্ছে পাড়ার ছেলে মেয়েদের সাথে ওই মেশার ব্যাপারটা ছিল। ধরো যে মানে আজানের সাথে সাথে বাসায় ঢুকতে হবে, এটা একটা নর্মাল রুলস ছিল আর কি। আর সকালবেলায় ধরো যে ওই মেশাটার সময় থাকতো না, ভোরের দিকে স্কুলে যেতে হতো আর কি। তো স্কুলে যাওয়া আসার পথে স্কুলের বন্ধু বান্ধবরাই হচ্ছে মূল বন্ধু বান্ধব। পাড়ায় কিছু আলাদা বন্ধু বান্ধব ছিল, তার যারা অন্য স্কুলে পড়তো আর কি। স্বপ্নগুলো কেমন ছিল? আমার কেন জানি মনে হতো যে আমি শিক্ষক হব। এটা একটা অদ্ভুত একটা ছিল আমার জীবনে। এরপরে আস্তে আস্তে পরিবর্তন হয়েছে জীবনে। কি হতে ইচ্ছে করেছে? শিক্ষকের পরে যখন আমি মানে রেডিওতে প্রোগ্রাম করা শুরু করলাম, তখন আমার কাছে মনে হচ্ছে যে রেডিওর যে ঘোষক, সে হচ্ছে এটা ধরো ক্লাস 5-6 থেকে। সে সময় আমার হচ্ছে রেডিওর ঘোষককে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড়। কি প্রোগ্রাম করতে? ওখানে ছোট বয়সে হচ্ছে নাটক শুরু করেছে। তারপরে বাচ্চাদের অনুষ্ঠান করতাম রাজশাহী বেতারে। সেখানে আমার কাছে ওই ঘোষকদেরকে বিরাট কিছু মনে হতো, যে একটা স্ক্রিপ্ট নিয়ে দরজা ঠেলে ঢুকছে, অন এয়ারে বসছে, কথা বলছে। আমার কাছে মনে হচ্ছে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে মানে দামি মানুষ। এরপরে থেকে জীবনের আরো মানে পরতে পাল্টিয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে এসে আবার ওই যে ছোটবেলা যে শিক্ষক হওয়ার যে একটা চিন্তা ভাবনা, ছাত্র হিসেবে আসলে খারাপ ছিলাম না, তো সেখানে ওই শিক্ষক হওয়ার যে একটা চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা আবার জাগ্রত হয়। কিন্তু হচ্ছে পরীক্ষায় যে মার্কস আমি পাই, তাতে করে আসলে শিক্ষক হওয়া হয় না। এরপর আমি পত্রিকায় বিজ্ঞাপন দেখলাম হচ্ছে সরকারি স্কুলে শিক্ষক না হবে। আমি সেখানে গেলাম পরীক্ষা দিতে। সেখানে যথারীতি ফেল করলাম আর কি, মানে ভাইভাতে ফেল করে গেলাম। প্রিয় শিক্ষক কে ছিল স্কুল বা কলেজ জীবনে? আসলে প্রিয় শিক্ষক অনেক, আমি আমার মানে যারা আমাকে শিক্ষকতা, আমার সাথে আমাকে যারা শিক্ষা দিয়েছেন, এর বাইরেও আমি অনেক শিক্ষকের সান্নিধ্য পেয়েছি। হ্যাঁ, সেসব শিক্ষকরা আমাকে ঋদ্ধ করেছে বিভিন্ন বিষয়ে। যেমন আমি বলতে পারি যে অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, যিনি ছিলেন হচ্ছে অন্য একটি কলেজের শিক্ষক। তার সাথে আমার মানে সাংস্কৃতিক চর্চাগত কারণেই তার সাথে আমার যোগাযোগ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হওয়ার কারণে রাজশাহীতে। আমি বলতে পারি হচ্ছে নাজিম মাহমুদের কথা। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কাজ করতেন, কবি ছিলেন, নাট্যকার ছিলেন। আমি বলতে পারি হাসান আজিজুল হকের কথা, যাদের সাথে আমার সান্নিধ্য পেয়েছি এবং যাদের কাছ থেকে মানে কিভাবে সংগঠন করতে হয় এই শিক্ষাগুলো পেয়েছি। ছোটবেলায় কেউ কি মনের মাঝে অন্যরকম ভাবে দোলা দিয়েছিল? নারী? অবশ্যই। নারী
মনে হয় না, কারণটা হচ্ছে যে মানে আমাদের স্কুলের পাশে মেয়েদের স্কুল ছিল। অনেকেই দোলা দিয়েছিল তারা। হ্যাঁ না, স্কুল ছিল, এখন হচ্ছে যে মেয়েরা স্কুলে যেত সামনে দিয়ে, আমরা পিছিয়ে পিছিয়ে যেতাম তাদের সাথে মেয়েতে আর কি। তো একই বয়সী যে মেয়েরা ছিল সে মেয়েরা আর কি বুঝতো যে এরা পিছিয়ে পিছিয়ে হাঁটছে, কিন্তু মানে সে অর্থে উত্তক্ত করা না, উত্তক্ত কেন, ভালো লাগা, ভালো লাগার বিষয়টা তো উত্তক্ত থেকে মানে শুরু হয়, যে এটা মানে এই পরিবেশটা, কিন্তু ওই পাড়া তো বোন একটা ব্যাপার থাকে না? তোমার তো দুঃখ থাকা উচিত, কি বিষয়? সব বোন ছিল। না, এই বিষয়ে আমার দুঃখ নেই, মানে ওই ব্যাপারগুলোতে আমরা আমাদের মানে আনন্দটা এত অন্যভাবে ছিল যে ওইভাবে আসলে কেউ উকি দিতে পারে না, ওই জায়গাটাকে নক করা এবং দিতে। যেমন আমার এক বন্ধু প্রেমে পড়লো এবং সে তাকে চিঠি দিয়ে গেল, মেয়েটা হচ্ছে গোয়াল ঘরের পাশে, সেই চিঠিটা আমরা পেলাম, মানে বন্ধু পেলো আর কি। বন্ধু সেই চিঠিটা অতি সন্তর্পণে আমাদের ক্লাসে নিয়ে আসলো এবং পড়লো। সেখানে একটি জায়গা ছিল যে হলো মানে শেষে তোমার জন্য একটা কি বলবো, উড়ন্ত চুমু, মানে ফ্লাইং কিস। এই শব্দটা শোনার পরে আমরা যে কতদিন চিঠিটা পড়লাম, আমরা মনে হয় যে আমাদের ঠোঁটে মানে অনুভব করতে হয় সেই চুমু। আচ্ছা যাই হোক, এখন সেটা তোমার বন্ধু কিনা তুমি সেটা তো বলতে, আচ্ছা ঠিক আছে, না তুমি কি বলতেছো যে এটা তোমার জীবনে ঘটে তুমি বন্ধু দিয়ে চালিয়ে দিলে? না, একদমই বন্ধু ঘটনা। তারপরে যে ঘটনাটা আছে সেটা হচ্ছে খুবই মজার ব্যাপার। ওই মেয়েটা যখন স্কুলে যেত তখন কিন্তু আমাদের দায়িত্ব হলো মেয়েটার দিকে কেউ যেন না থাকে, প্রোটেকশনের ব্যাপারটা। আচ্ছা, মেয়েটার দিকে যেন কেউ না থাকে, কারণ এটা আমাদের বন্ধুর। হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমার নামটা শামস সুমন, এটা কিভাবে হলো? সেটা কি এই ক্ষেত্রে এই কাজ করতে আসার পেছনেই সেই নামটা কাটছাট হয়েছে, না এটাই নামটা এরকম নাকি? আমার পুরো নাম হচ্ছে শামস ইবনে উবাইদ, আমার ভালো নাম। আমার ডাক নাম হচ্ছে সুমন। আচ্ছা, এখন দেখলাম যখন স্ক্রিনে টেলিভিশনে যখন কাজ করা শুরু করলাম, স্ক্রিনে যখন পুরো নামটা আসে তখন দেখা যাচ্ছে যে এত বড়। তো এই নামটা তো আমার ধারণা কেউ মনে রাখতে পারবে না। তখন আমি চিন্তা করলাম যে এটা কি করা যায়। তো এই বিষয়ে জিয়ান স্যারই আমাকে একটা খুব সহজ সমাধান দিলেন। উনি বললেন যে তোমার ডাক নাম হচ্ছে সুমন, তার আগে সামসুটে জোড়া লাগাই দাও, হয়ে গেল। এই যে একটু আগে বলছিলাম যে এই মিডিয়াতে আসা বা এই সাংস্কৃতিক অঙ্গনে কাজ করার ক্ষেত্রে কিভাবে শুরু হলো? সেটা হচ্ছে যে আমি টেলিভিশনে অডিশন দেব ধরনের কোন ধরনের চিন্তা ভাবনা ছিল না। এটাও একটা ঘটনা। এটা কি বাসায় এক ধরনের পরিবেশ ছিল? বাসায় পরিবেশ ছিল। আমার বাবা রেডিওতে চাকরি করতেন, আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা রেডিওতে কাজ করা শুরু করেন, এবং আমার নাটকের বিষয়ে আমার একটা মানে আগ্রহটা খুবই মানে মানে কি বলবো, আগে হ্যাঁ আকাশবাণীতে নাটক হতো, আমার বাসায় আমার মা শুনতেন রেডিওতে, এবং আমার নানি বাড়িতে গেলে দেখতাম যে মা খালারা রেডিওটা মানে ঘরে নিয়ে গিয়ে বন্ধ করে দরজাতে বলতো তোমরা বাইরে যাও। আচ্ছা, এই যে বাইরে যাও কথাটা বলেছে, এটা আমার কাছে মনে হচ্ছে আমার কিউরিওসিটি, এবং ওই সময় আমি দরজায় কান পেতে নাটক শুনেছি। অভিনয়টা আমার মনে হয় যে ওই সময় আমাকে করে যে হ্যাঁ এটাকে আমাকে ঢুকতে হবে আর কি। এখন টেলিভিশনের ব্যাপারটা যেটা হলো যে টেলিভিশনে অডিশন কখন হয়, মফস্বল যদি আমি রাজশাহী শহরটাকে বিভাগীয় শহর, সেখানে যদি মফস্বল বলি তাহলে ওরা কেউ কিন্তু জানে না যে কখন টেলিভিশন অডিশন হচ্ছে। মানে কালেভদ্রে এই নোটিশটি কোনোভাবে যায় প্রশাসনে, এবং সেখানে একজন ভদ্রলোক দেখেন যেরকম একটা হয়েছে, তিনি আর কি ওটা আমাকে দেন। আমি তখন ওই নোটিশটি নিয়ে যে ইউনিভার্সিটিতে সবাইকে দেই, যে এটা মানে তখন আমরা বলতাম যে কি বলবো, সাহেব বিবি গোলামের বাক্স, এখানে যেতে হবে। এবং ওখানে যাওয়াটা মানে টেলিভিশনে যাওয়াটা তখন এক ধরনের ছিল যে না টেলিভিশনে কেউ। এমনি কি থিয়েটার করেছো? থিয়েটার আমি সেভাবে রেগুলার করি না, কারণ আমি মানে আবৃত্তি সংগঠনের সাথে ছিলাম, এবং আমি আসলে আমি পারফর্মার না, আমি মনে হয় ভালো সংগঠক। মানে আমি বাঁশ বেত এগুলো টানতে পারি, খুব চেয়ার সাজাতে পারি, কিন্তু আমি যে পারফর্মার হতে হবে এই ধরনের কোনো ছিল না আর কি। আমি জোটে ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো যাই হোক, কোনোভাবে আমার এই অডিশনের কাগজটা চলে আসে, আমি তখন চাকরিতে ঢুকে গেছি, এবং এই সময় আমার অডিশনের একটা চিঠি চলে আসে আমার কাছে। কত সালের দিকে? এটা বলছি 93 এর কথা। তারপর তোমার প্রথম নাটক কি ছিল? প্রথম নাটক হচ্ছে যে তখন নতুন শিল্পীদের জন্য একটা অনুষ্ঠান হতো, তার নাম ছিল উন্মেষ। সেখানে নাটকের একটা অংশ ছিল, এবং আমাদের মাহিদুল ভাই মারা গেছেন, উনি ওই নাটকের অংশটুকু পরিচালনা করতেন। তো আমি একদিন টেলিভিশনে দেখছি মানে সন্ধ্যাবেলায় যে নতুন শিল্পীদের জন্য অনুষ্ঠান উন্মেষ, এবং সেখানে নাটকের অংশ, এবং সেখানে অনেক নতুন শিল্পী কাজ করছে। তা আমি দেখলাম প্রডিউসারের নাম হচ্ছে ক্ষমা হারুন। তা আমি সরাসরি তাকে আমার অফিস থেকে ফোন করে বসলাম টেলিভিশনে ফোন করে বললাম ক্ষমা হারুনকে চাই। তো আমার কথা বলা ধরন দেখে হয়তো অপারেটর মনে করেছেন ইনি বিরাট কিছু, উনি ক্ষমা হারুন
রুমের লাইনটা দিয়ে দিয়েছেন। ক্ষমা হারুন টেলিফোনটা ধরেছেন। তা আমি তাকে সরাসরি বললাম যে আমার নাম অমুক, আমি এবার অডিশনে পাশ করেছি, আমি উন্মেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাই, মানে একটা দরখাস্তের ভাষা। উনি বললেন আবার বলেন। আমি আবার বললাম যে আমি অংশগ্রহণ করতে চাই। তো বলো ঠিক আছে, কালকে কিংবা অমুক দিন অতটার সময় টেলিভিশনে দুপুরে চলে আসেন। আমি অতটার সময় টেলিভিশনে গেলাম, দেখলাম আমার পাশ আছে এবং আমি ভিতরে ঢুকলাম, দেখলাম যে অনেক ছেলে মেয়ে বসে আছে এবং সবাইকে স্ক্রিপ্ট পড়ানো হচ্ছে। স্ক্রিপ্ট যখন পড়ানো হচ্ছে, মানে আমি কিন্তু স্ক্রিপ্ট পড়াতে আর চান্স পাচ্ছি না। তো আমি একটু ঘাটটা রুচে গেলাম, মহিদুল ভাই আমাকে ডাকলেন, এদিকে আসো। কি ব্যাপার? আমি বললাম যে আমি তো অডিশনে পাশ করেছি, আমাকে হারুন সাহেব আসতে বলেছেন। বসেন। বসলাম। উনি আমার দেখে আমাকে একটা ক্যারেক্টার দিল, সেটা ছিল একটা মানে ছোট ক্যারেক্টার, কিন্তু রিডিং যখন পড়তে দিল তখন ওই বড় ক্যারেক্টারটা ঘুরতে ঘুরতে আমার কাছে আসলো। রিডিং পড়ার পরে মাই ভাই বললো যে এটা তুমি করবা, অন্যজন বাদ পড়ে গেল। তাহলে ওটা একটা লাকের ব্যাপার। ওইটা যদি ঘুরে আমার কাছে না আসতো তাহলে উনি জানতে পারতেন না যে আমি রিডিংটা ভালো পড়ি কিংবা ভালো অভিনয় করতে পারবো। মানুষের মন জয় করার সবচেয়ে সহজ উপায় কি তোমার মনে হয়? বিনয়। আচ্ছা, আর বিনয়ের উপর অস্ত্র না, কোনো কিছু নেই। মানুষের মন জয় করে বিনয়ের উপরে আমার মনে হয় যে আমি মানে কোনো অস্ত্র নাই যেটাতে মানুষের মন জয় করা যেতে পারে। তুমি কি ভাগ্য বা রাশি বিশ্বাস করো? না, রাশি ঠিক ওইভাবে দেখা হয় না। আমি মীন রাশির জাতক। আমার রাশিতে বলা হয় যে আমি খুবই ঠান্ডা মানুষ। রাশিতে হয়তো বিশ্বাস করি না, কিন্তু আমি তোমাকে বলি সেটা হচ্ছে যে লাকে আমি বিশ্বাস করি। যেমন ছোট্ট একটা লাকের কথা আমি তোমাকে বলি, যে আমি টেলিভিশনে একটা সিরিয়ালে, ওর নাম ছিল মফস্বল সংবাদ, তার শেষ দুটো পর্বে অভিনয় করি। সেখানে একজন পারফর্মার, তার খুব ইচ্ছা ছিল যে সে এই নাটকটা অভিনয় করে, তো সে চান্স পায়। সেখানে আমি চান্স পেয়েছি, সেটা ছিল যুবদার সাথে, মানে খালেদ খান। সে পারফর্মার করলো কি, সে সময় টেলিভিশনের জিএম ছিল মুস্তাফিজুর রহমান, তার কাছে যে কমপ্লেন করে বসলেন যে এই ছেলেটি পাশ করে নাই, নতুন একটা ছেলে, এই ছেলেটাকে অবৈধ উপায়ে নেওয়া হয়েছে। তো মুস্তাফিজুর রহমান চিন্তা করলো যে আমার রাজ্যে দুর্নীতি টাইপের কোনো কিছু আর কি। উনি ওই সিডিটা নিয়ে এসে দেখলেন এবং দেখার পরে আমাকে ফোন করলেন এবং তারপরে কোথাও কেউ খুঁজে কি পায় একটি নাটক যেটি টেলিভিশনে এক ক্যামেরায় শুট করা হয়েছিল। সেই নাটক অভিনয় করেছিলেন জাহিদ হাসান, বিপাশা হায়াত এবং আবুল হায়াত। না, এটা ঢাকায় হয়েছে। ঢাকায় হয়েছিল। সেটা হচ্ছে মানে প্যাকেজ নাটকের, তখন প্যাকেজ নাটক শুরু হয়েছে, কিন্তু বিটিভিতে প্যাকেজ স্টাইলে এক ক্যামেরায় কাজটা হয়েছিল, কাজটা বুলু ভাই করেছিলাম। তো ওই নাটকে আমি সুযোগ পেয়ে যাই। আচ্ছা, তো এটা ওই ছেলেটি যদি আমার সম্পর্কে না বলতো তাহলে মুস্তাফিজুর রহমান আমাকে চিনতো না। মুস্তাফিজুর রহমান না চিনলে পর আমি ওই নাটকে অভিনয় করতে পারতাম না। ওই নাটকে অভিনয় করার কারণে টেলিভিশনের সব প্রডিউসার যেহেতু জিএম নাটক করছে, সবাই ওখানে চলে আসলো। সবাই চলে আসার সাথে সাথে সবাই দেখে ফেললো যে এই ছেলেটা কি অভিনয় করে। এই যে সাফল্যের কথাটা যদি আসি, সুযোগের সাফল্য, সেটা তোমার সাফল্যের মূল মন্ত্র কি মনে হয়? বিনয়। ওকে, তোমার কাছে জীবনের মানে কি? জীবনের মানে হচ্ছে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। চাকরি করার সময় কি কখনো মনে হয়নি যে বিশ্বাস হারাতে হয়েছে বা বিশ্বাস রাখতে পারোনি? প্রচুর বিশ্বাস ভঙ্গ হয়েছে। বিশ্বাস ভঙ্গ ধরো যে একটা স্ক্রিপ্ট হচ্ছে, সেই স্ক্রিপ্ট একটা খুবই ভালো ক্যারেক্টার, আমি জানি যে এটা মনে হয় আমাকেই দিচ্ছে, আমি পাই নাই, এরকম বিশ্বাস ভঙ্গ হয়েছে। কিন্তু সেটা নিয়ে আমার কিছু মানে করার ছিল না এবং আমি কখনো দমে থাকি না। বিষয়টা নিয়ে আমার, যে অনেকে থাকে না যে গোল আমাকে 1 নম্বরে যেতে হবে, এই 1 নম্বরটা কোথায় এবং সেই গোলটা পৌঁছাতে কি করতে হবে সেই জায়গাটা নাই। কিন্তু একজন যে শান্ত সুমন হওয়া যায়, ওই জায়গাটা, ওটা যদি 6 নম্বর হয়, 6 নম্বরে জানা, 6 নম্বরে যাওয়ার দরকার, মানে কেউ প্রস্তুতি নেয় না। সেই জায়গাগুলো আমার কাছে মনে হচ্ছে যে আমরা মানে অনেকখানি করি আর কি, ভুল করি। ভালোবাসা এই শব্দটার ব্যাখ্যা কিভাবে হয় করো তুমি? কঠিন প্রশ্ন। কঠিন না, সহজ, খুব সহজ। ভালোবাসা ভাবলেই কঠিন, ভালোবাসা একটা খুবই জটিল একটা ব্যাপার। এখন আমি আমার কন্যাকে ভালোবাসি, আমার স্ত্রীকে ভালোবাসি, আমার সন্তানকে ভালোবাসি, কিন্তু আমার ব্যাকআপ মাইন্ড হঠাৎ করে কোনো কি মুখ ভেসে ওঠে না? ওঠে তো, অবশ্যই। মানুষ তো এই জায়গাগুলোকে তুমি কিভাবে বিশ্লেষণ করবে? এটা আমার বিশ্লেষণ করার জায়গা নেই। আমি একটা কি বলবো, সামাজিক এখন অবস্থানে আছি, আমার পরিবার আছে এবং এদের সাথে আমার বসবাস করতে হবে এবং এইভাবে থাকতে হবে। আমরা সাধারণত মেকি কথা বলি যে আমরা সবাই তুষ্ট, আমরা সবাই
সুখী, হুম। কিন্তু সব মানুষই কি সুখী? সব মানুষই কি সবকিছুতে তুষ্ট? স্বামী স্ত্রী বলো, মা বাবা না না বলো, না 100% হলে তো আর কোনো কনফ্লিক্টই থাকতো না। না, এখানে অনেকগুলো ব্যাপার কাজ করে হুম, মানুষের হুম, হুম। এইতে। ধরো যে ট্রেনে যাচ্ছ, হঠাৎ একটা মেয়ে, হুম, যার মেয়ের যে মেয়েটার হাতে হচ্ছে হলো মেহেদি, হুম। দেখে তোমার ভালো লাগে। সেটা লাগতেই এটা পারে। হতে পারে। হুম। এইটা ধরো 25 বছর পর হঠাৎ করে মনে হতে পারে। একটা হাত দেখেছিলাম, যে হাতটা নিকুটে উঠানো ছিল সিটের উপরে, মেয়েটার চোখটা শুধু দেখা গেছে, আর কিছু দেখা যায় সেটা হতে ছোট পারে। ছোট 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 ছোট, খুবই ছোট ছোট ঘটনা বিষয় আর কি। ভালোবাসাতে। হ্যাঁ, তো ভালোবাসাটা হচ্ছে এই ধরনের আর কি। কিছু প্রিয় অপ্রিয় বিষয় যদি জানতে চাই, প্রিয় ভালো লাগার জায়গা, বাংলাদেশ, প্রিয় সময়, সন্ধ্যা, অপ্রিয় সময়, ঠাটা দুপুর, প্রিয় খাবার, গরু মাংস, অপ্রিয় খাবার খেতে পাও না বেশি, তাই? শুটকি। তোমার চাওয়া পাওয়া আর পরিবারের চাওয়া পাওয়ার মাঝে কি অনেক ক্ষেত্রে পার্থক্য দেখা দেয়? অনেক আচ্ছা। অনেক, আমার বউ সহ্য করে না আর কি। যেমন ধরো যে শুটিং তাড়াতাড়ি শেষ করে বাসায় ফেরাটা উচিত, বাচ্চাদের লেখাপড়ার দিকে তাকানো উচিত, পারি না। বাজারটা করা উচিত, পারি না। সংসারের কিছু গুছানো টোছানোর বিষয় টিষয় থাকে, এগুলো করা উচিত, পারি না। নিজের কাপড় চোপড় তো পারি না আর কি। হুম। এইসব অনেক কিছুই পারি না। সে অনেক কিছুর সাথে হয়তো অ্যাডজাস্ট করে ফেলে, এবং সেই জন্য তাকে থ্যাঙ্কস যে সে আমার জীবনে আছে এবং এই জন্য আমাকে গুছিয়ে রেখেছে। তোমার ব্যক্তি জীবন, ক্যারিয়ার সবকিছু মিলিয়ে তুমি কিভাবে দেখতে চাও তোমার চারপাশটা বা কি ছবিটা? হ্যাঁ, তোমার 4-5টা। যেমন ধরো যে আমার কাছে মনে হয়েছে যে আজকে টেলিভিশনে যে নাটকগুলো হচ্ছে, হুম, হুম, হুম। আমরা কি কেউই জানি এখন এখন মানে কটা বাজে? না এই সেটা সময় জানি না, কিন্তু তো আমার ভাবনা বা চিন্তা বা ছবিটা যদি এক ধরনের স্টিল পিকচার যদি আসে। না, স্টিল পিকচারটা আসবে কি করে? সেটা তো প্রস্তুতি লাগবে। আমার এখন এই যে টেলিভিশন চ্যানেলে সুমনকে দেখছে, এই কথাটা তার ভালো না লাগতে পারে, সে সুইচ মানে সে রিমোট টিপে অন্য জায়গায় চলে যাবে, এবং যাচ্ছেও সেটা। কিন্তু আমরা যারা কাজ করছি এই মিডিয়াতে, আমি টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে আমরা সবাই মিলে, আমরা যারা মিডিয়া কর্মী হিসেবে যদি আমাদেরকে চিহ্নিত করি, এবং আমরা সবাই মিলে কি হিসাব করেছি দর্শক কি চায়, দর্শক কি সুমনের এই কথা শুনতে পছন্দ করে, বিজুরির এই কথা শুনতে পছন্দ করছে? যদি না করে, তাহলে এইটাকে কিভাবে সুন্দর করা যায়, এটা কিভাবে প্রেজেন্টেবল করা যায়? আচ্ছা। এই প্রেজেন্টেবল করার জায়গাতে যে তুমি আমি কথা বলছি, এভাবে বসছি, দর্শক হয়তো চায়, মনে করতো যে আমি যদি এভাবে বসতাম তাহলে হয়তো খুব ভালো লাগতো। মানে এই ধরনের অনেক ব্যাপার থাকতে পারে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা কেউই গবেষণা করছি না, কিংবা কেউই জানি না। আর